সুপ্রিয় সুধীমণ্ডলী, আপনাদেরকে স্বাগতম বাংলাদেশি পডকাস্টে। যে পডকাস্টের নাম একটা ইংরেজি শব্দ, যে পডকাস্টের ট্যাগলাইন ইংরেজিতে, কিন্তু পডকাস্টে সকলে সবসময় চেষ্টা করে বাংলা ভাষায় কথা বলতে। আমি সবসময়ের মতো আপনাদের উপস্থাপক আশরাফুজ্জামান অপূর্ব। আর আজকে আমরা কথা বলবো মেন্টাল ডিসঅর্ডার নিয়ে কথা বলবো। কারণ মানুষ আমার করা মেন্টাল ডিসঅর্ডার টাইপ বা যে কোনো মেন্টাল সাথে রিলেটেড, মনের সাথে রিলেটেড জিনিসপত্র খুবই খায়। কারণ আমি এই পর্যন্ত খায় বলতে একটা এপিসোডই করছি মনের জিনিস সম্পর্কে, এবং ওইটা খাইছে। তো আমার মতো আমি আরেকটা করলে আরেকটাও খাবে। ক্যাপিটালিস্ট হয়ে যাবো, মানুষের ইমোশনের উপর ক্যাপিটাল বানিয়ে খেলবো। এনিওয়ে, আপনারা কেমন আছেন? আমি যথেষ্ট ভালোই আছি, সুস্থ আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আগে আজকে আগে আপনাদেরকে গ্রিটিংস জানাই দিতেছি, যাতে পরে আর কোনো সমস্যা না হয়। কারণ আজকে একটু একটা ডিপ টপিক নিয়ে কথা বলবো। আপনারা চাইলে এটাকে ডিপও ধরতে পারেন, আবার ডিপও না। আমি লাইটলি দেওয়ার চেষ্টা করবো, লাইটলি অ্যান্ড পোলাইটলি। বাট এটা নিয়ে যদি আপনারা রিসার্চ করতে চান, আপনারা যথেষ্ট ডিপে যাইতে পারবেন। আজকে একটা মেন্টাল ডিসঅর্ডার নিয়ে কথা বলবো, এবং মেন্টাল ডিসঅর্ডারটার নাম হচ্ছে হাইপোকন্ড্রিয়া। আপনার হাইপোকন্ড্রিয়া হচ্ছে একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার in which there is excessive worry about having a serious illness. মানে আপনি যদি হাইপোকন্ড্রিয়া দ্বারা আক্রান্ত হন, তাহলে আপনার মনে হইব যে আপনার একটা সিরিয়াস ফিজিক্যাল প্রবলেম আছে বা সিরিয়াস একটা ইলনেস আছে, আপনি একটা ভয়ানক রোগে আক্রান্ত। আপনার যারা হাইপোকন্ড্রিয়ায় আক্রান্ত তাদেরকে সাধারণত হাইপোকন্ড্রিয়াক বলা হয়। হাইপোকন্ড্রিয়ার অপর একটা নাম হচ্ছে হাইপোকন্ড্রিওসিস। আপনার হাইপোকন্ড্রিয়ার কিছু সিমটম বা বিহেভিয়ারাল প্যাটার্ন হচ্ছে আপনার অতিরিক্ত হাত ধোয়া, তারপর আপনার যদি কোনো শরীরে কোনো ঘা থাকে, কোনো কাটা জায়গা থাকে, তার অতিরিক্ত পরিষ্কার করা বা ডিসইনফেক্ট করা, এবং প্রায়শই ডাক্তার ভিজিট করা, আর কি ডক্টর কাছে চেক আপের জন্য যাওয়া। আপনার অনেকটা সূচিবাহী রোগের সাথে ওটা কী বলবো মনে করতে পারেন, যেহেতু আপনি এক্সেসিভ ওয়াশ করতেছেন হ্যান্ড, তারপর আপনার উন্ডস যা আছে তা ডিসইনফেক্ট করতেছেন, তারপর আপনি অতিরিক্ত ফ্রিকোয়েন্ট ডক্টর ভিজিট করতেছেন, ডক্টরের কাছে চেক আপের জন্য যাইতেছেন। আপনার এগুলোর কারণে আপনার মাঝে একটা ভয়, দুশ্চিন্তা, একটা কী বলবো একটা কনস্ট্যান্ট সাইকেল তৈরি হয়ে যাব। ভয়, তারপর এই চিন্তা করবেন, ওয়ারি করবেন, তারপর এটার কারণে মাথা ব্যথা হইব, অ্যাংজাইটি হইব। বর্তমানে যেহেতু আপনার হাইপোকন্ড্রিয়া নিয়ে কথা বলার পিছনে আমার একটা বড় একটা কারণ হয়েছে যে বর্তমানে এই কন্ডিশনটা ইনক্রিজিংলি কমন। এই হাইপোকন্ড্রিয়া নামক রোগ অনেক আগে থেকেই আছে, তা নিয়ে একটু পরে কথা বলতেছি। যথেষ্ট আগে থেকে এই হাইপোকন্ড্রিয়া পৃথিবীতে আছে, বর্তমান আছে, কিন্তু বর্তমানে এটা অনেক বাড়তেছে আরও। এর সবচেয়ে বড় কারণ যা হয়েছে তা হচ্ছে ইজি অ্যাক্সেস টু দ্য ইন্টারনেট। একটা আপনার মনে করেন একটা ছোট্ট একটা সিমটম, আপনার হয়তো হাত কেটে গেল, হাত কাটার পর আপনার ধরেন 3 দিনে হাত কাটা তো শরীর ঠিক হয়ে যাওয়ার কথা, কিন্তু আপনার 4 দিন 5 দিন চলে যেতেছে, 1 সপ্তাহ চলে যেতেছে, কিন্তু ব্যথা থাকতেছে। অথবা আপনার শরীরের এটাকে ঠিক করতে, রিজেনারেট করতে এই অংশটা টাইম নিতেছে সাধারণের তুলনায়। হয়তো আপনি ঠিক করে খাইতেছেন না বা অন্য কোনো প্রবলেম, কিন্তু আপনার মাথায় সেমিয়া শুরু হয়ে গেলো, কী হয়েছে, আমার হাতের কাঁথাটা ঠিক হইতেছে না, ইনফেক্টেড হয়ে গেল, আমার কি কোনো ডিজিজ হয়ে গেল, আমার কি বলবো ডায়াবেটিস হয়ে গেল। কারণ ডায়াবেটিস হয়ে গেলে সাধারণত কাটা ঘাটা সহজে কী বলবো রিজেনারেট হয় না, ঠিক হয় না। তো আপনি সাধারণ একটা কাটাকে, একটা উন্ডকে, ক্ষতকে আপনি মনে করে ফেললেন যে সেটা আমার ডায়াবেটিস হয়ে গেছে। এটা হচ্ছে আপনার একটা সিমটম আর কি, হাইপোকন্ড্রিয়া। আপনি হয়তো বা অলরেডি একটা হাইপোকন্ড্রিয়াক। আরে শোনা তো, আমি ক্ষমা চাই নিতেছি। আমি বলি যে পডকাস্টে যে চেষ্টা করি বাংলায় কথা বলতে, কিন্তু অনেক সময় বাংলায় কথা বলা এইসব টার্ম নিয়ে কথা বলতে গেলে সবসময় বাংলা কথা বলা যায় না। আমি কী বলবো, সঠিক বাংলা প্রতিশব্দ খুঁজে পাই না এগুলার, তখন ইংরাজি বইলা ফেলা লাগে। তো ক্ষমা করবেন তার জন্য।
হয়তো আমি হাইপোকন্ড্রিয়ার লক্ষণটা আপনাদেরকে বোঝাতে পারছি। ইন্টারনেটকে কেন বলছে আপনার মনে করেন যে এই হাইপোকন্ড্রিয়া বর্তমানে বাড়াই দিতেছে, কারণ আগে সিমটম হইলে মনে করেন আপনার একটা রাত্রে 9টায় হাত কাটছে, আপনার হাত কাটাটা ঠিক পরে বাসায় ট্রিট করতে পারবেন এবং ডাক্তারের কাছে যাইতে পরের দিন সকাল 9টা। কিন্তু আপনার ইন্টারনেটের কারণে, ইন্টারনেটের কি অসীম দয়ায় আমরা আর কিছু একটা হইলে না হইলে আমরা সাথে সাথে একটা গুগল সার্চ করে বসি, এবং গুগল সার্চের যে প্রথম রেজাল্টটা আসে, মাঝে মাঝে অ্যাড আসে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আপনার এই সিমটমটার সাথে ওই রোগটারই একটা কোয়ারেলেশন করাবো, একটা কানেকশন বানাবো যে রোগটা খুবই খুবই আমি কি ধ্বংসাত্মক, মানে বহুত সিরিয়াস ইলনেস আর কি। যেমন আপনার হাত কেটে গেছে, আপনার 1 সপ্তাহ পরও আপনার হাত রিজেনারেট করে নাই, এটা আমার মনে করেন ডায়াবেটিসের সাথে কোরিলেশন করাই দেব, কারণ অ্যাকচুয়ালি ডায়াবেটিস হলেই মানুষ এগুলো নিয়ে সার্চ করে এবং এগুলো সার্চ রেজাল্টে টপে থাকবো। তাই হ্যাঁ, এই ইন্টারনেট আপনার মানুষরা হাইপোকন্ড্রিয়াক বানাইতে, আর বর্তমান দিনকালের মধ্যে হাইপোকন্ড্রিয়া রোগটাকে, এই মেন্টাল ডিসঅর্ডারটাকে, এই সাইকোলজিক্যাল ডিসঅর্ডারটাকে অতিরিক্ত করে দিতে বা বাড়াই দিতে যথেষ্ট প্রভাব রাখছে। এখন কথা বলি চলুন কজেস অফ হাইপোকন্ড্রিয়া নিয়ে। কজেস অফ হাইপোকন্ড্রিয়া, তো এখন আমি হাইপোকন্ড্রিয়া বিষয়টা নিয়ে একটু ডিপে চলে যাব, কেমন ডিপে না, আমি লাইটলি অ্যান্ড পোলাইটলি আপনাদের কাছে উপস্থাপন করবো, কিন্তু এর আগে আমি একটা ওয়ার্নিং দিয়ে দিই বা ডিসক্লেইমার দিয়ে দিই। তা হচ্ছে আমি একটা সাইকোলজিস্ট না, আমি এখনও একজন ছাত্র, আমি এখনও একজন স্টুডেন্ট, আমি এখনও একজন সাইকিয়াট্রিস্ট না, আমি কোনো ডক্টর না, আমি কোনো সায়েন্টিস্ট না, আমি একজন এমন একটা মানুষ যার বিষয়টা নিয়ে একটু রিসার্চ করছে, এবং রিসার্চ করে রিসার্চের মধ্যে যা যা জানতে পারছে, আপনার গবেষণায় যা যা জানতে পারছি তা আপনাদের সামনে শুধু তুলে ধরতেছি বা উপস্থাপন করতেছি। আমি 100% আমার কথাগুলো 100% সঠিক নাও হতে পারে, আমি শুধু কি বলবো আমার ওপিনিয়ন শেয়ার করতেছি। এখন ওপিনিয়ন আসে নাই, এখনও মতামত আসে নাই, শুধু আমার গানটারে শেয়ার করতেছি, গানটারে আপনাদের সামনে তুলে ধরতেছি। তাকে আমি ডেসক্রিপশনে আমি যেসব ওয়েবসাইট থেকে এই ব্যাপারে গবেষণা করছি, মূলত একটা ওয়েবসাইট থেকেই করছি, এটা হচ্ছে দ্য গার্ডিয়ান। একটার থেকেই করছি কারণ হচ্ছে দ্য গার্ডিয়ান যথেষ্ট গণ্যমান্য একটা নিউজ সোর্স এবং খুবই বড় একটা ওয়েবসাইট, খুবই পরিচিত এবং ট্রাস্টওয়ার্থি ওয়েবসাইট। তাই আমি আরও কয়েকটাতে যাওয়ার চেষ্টা করি না, আর আমি যখন সার্চ করছি এই ব্যাপারে তখন বেশিরভাগই অনেক বলবো যে অনেক বড় বড় রিসার্চ পেপার এসে বলছে। আমি ঘুরে এসে গার্ডিয়ানেরটাই অনেকটা আমার কী বলবো মাথার মধ্যে ঢোকার মতো মনে হয়েছে যে হ্যাঁ, গার্ডিয়ানের এটা পুরোটা পড়লে আমিও যথেষ্ট ভালো বুঝতে পারবো এবং মানুষের সামনে তুলে ধরতে পারবো। এখন যে রেকর্ড করতেছে আমার সামনে গার্ডিয়ানের ওয়েব পেজটা খোলা আছে, আমি কিছু একটা ভুলে গেলে, কিছু একটা ঠিক করতে হলে আমি আমার ওয়েব পেজের দিকে তাকাইতেছি। অন্য একটা বড় রিসার্চ পেপার হলে আমি এমনটা করতে পারতাম না। তাই এই হচ্ছে আমার ডিসক্লেমার, এই হচ্ছে আমার ওয়ার্নিং যে আমি এই রোগের কী বলবো ডাক্তার না, আই এম নট আ ডক্টর, আমি জাস্ট আমার গান শেয়ার করতেছি। আপনারা নিজস্বভাবে রিসার্চ করতে চাইলেন গুগলে হাইপোকন্ড্রিয়া লিখে সার্চ দিয়ে যথেষ্ট রিসার্চ করতে পারবেন। আর হ্যাঁ, ধন্যবাদ। তো এখন এসে পড়ি আমরা কজেস অফ হাইপোকন্ড্রিয়াতে। হাইপোকন্ড্রিয়ার কজ মূলত মনে করেন মূলত সাইকোলজিক্যালি, যেহেতু আগেও বলছি, এবং আগে যদি আপনার কোনো মেন্টাল ডিসঅর্ডার থাকে, মানে আপনার যদি কোনো প্রি এক্সিস্টিং মেন্টাল ডিসঅর্ডার হেলথ ইস্যুস থাকে, যেমন ডিপ্রেশন, ওইগুলোর কারণে হাইপোকন্ড্রিয়া আপনার মাঝে দেখা দিতে পারে বা দানা বাঁধতে পারে। আর আমরা যেহেতু জানি যে ডিপ্রেশন অনেকটা হেরিডিটারি, মানে আপনার মা বাবার থাকলে বা দাদা দাদি থাকলে আপনার মাঝেও ডিপ্রেশন রোগটা আসতে পারে জেনেটিক্সের মাধ্যমে। আপনার হাইপোকন্ড্রিয়াও তেমনই আপনার এই ডিপ্রেশনের লেজের মধ্যে ধৈর্য সেরা এসে পড়তে পারে আপনার মাঝে। কিন্তু ইন্টারনেটের পর আরেকটা যে কারণ আপনার বর্তমানে হাইপোকন্ড্রিয়ার পরিমাণ বাড়াই দিচ্ছে, দুনিয়াতে হাইপোকন্ড্রিয়াকের পরিমাণ বাড়াই দিচ্ছে, তা হচ্ছে সেন্সেশনাল নিউজ রিপোর্টিং বা ছোটো ছোটো খবরকে, ছোটো ছোটো ঘটনাকে অতিরিক্ত বড় করে তোলা, যা আমরা বর্তমানে দেখতেছি কিছুটা। আপনার এই সেন্সেশনাল নিউজ রিপোর্টিংয়ের কারণে আপনার হেলথ রিলেটেড অ্যাংজাইটি অনেকটাই বাড়তেছে মানুষের মাঝে।
যেমন আপনার কোভিড-19 বা করোনা ভাইরাস নিয়ে আপনার এই কিছুক্ষণ পর আপডেট আপনার আজকালকার যে কোনো একটা নিউজ স্টেশনে যান, আর কোনো কিছুই নেই, শুধু কোন জায়গায় কয়জন মরছে। আমি বলতেছি না এটা খারাপ। হ্যাঁ, আমাদের জানা রাখা উচিত, আমাদের জানা উচিত যে হ্যাঁ কোথায় কয়জন মরছে, কিন্তু নট কনস্ট্যান্ট স্টেট অফ ফ্লাক্স, মানে এত পরপর না, অবভিয়াসলি 5 মিনিট পরপর না, প্রতি ঘন্টায় না। আপনার এই কোভিড-19 বা করোনাকে যে পরিমাণ সেন্সেশনালাইজ করা হয়েছে, তার কারণে অনেকের মাঝে একটা অনেক ভয় ঢুকে গেছে যে শেট, আমি কি আক্রান্ত কিনা। এবং এটা নিয়ে আমার একটা ছোট্ট স্টোরি আছে, যেটা আমি পরে শেয়ার করবো না। কিন্তু হ্যাঁ, এই সেন্সেশনাল নিউজ রিপোর্টিংয়ের কারণে আপনার মানুষের মাঝে এই হেলথ রিলেটেড অ্যাংজাইটি অনেক বাইরে যেতেছে। আপনার মনে করেন যে টিভির মধ্যে ডক্টররা কত কিছুই না করবো, যারা অবভিয়াসলি সব ডক্টর খারাপ না, যারা একটু টাইপের তেরা বেঁকা আছে। আপনার যদি নর্মাল মাসেল এক হয়, মানে কী বলবো, হাতের মধ্যে একটু ব্যথা হয়, আপনি যদি ওয়ার্কআউট করেন, আপনি ব্যায়াম করেন, আপনার এই মাসেল একের কারণে, আপনার এই মাসেল এক হইলে আপনার ব্রেন, আপনার সাবকনশিয়াস মাইন্ড মনে করবেন যে আপনার ডেডলি ডিজিজ হয়ে গেছে, আপনার হয়তো মাংসপেশি ছিঁড়ে গেছে, আপনার টেন্ডন ছিঁড়ে গেছে, আপনার লিগামেন্ট ভেঙে গেছে, হয়তো আমি টার্মগুলো ঠিক বলি নাই। সেন্সেশনাল নিউজ রিপোর্টিং যা আছে, আপনাকে যেভাবে নিউজ সেন্সেশনালাইজ করা হয়, এগুলো অনেকটা সাবকনশিয়াস মাইন্ডের উপর কনশিয়াস মাইন্ড থেকে বেশি এফেক্ট রাখে, এবং আপনার মাইন্ড সাবকনশিয়াসলি আপনার সাবকনশিয়াস মাইন্ডে একটা একটা টিপ দিয়ে দেবে যে এই তোর মেবি টেন্ডন ছিঁড়ে গেছে, মাসেল এক নেই, তোর আরও ভয়ানক কিছু হয়ে গেছে। তো এইভাবেই সেন্সেশনাল নিউজ রিপোর্টিং মনে করেন হাইপোকন্ড্রিয়া রোগের পরিমাণ বর্তমানে বাড়াই দিতেছে। এখন আমরা একটু হাইপোকন্ড্রিয়ার ইতিহাস নিয়ে আলোচনা করতাম। হাইপোকন্ড্রিয়া অ্যান্ড মেন্টাল ডিসঅর্ডার্স আমরা ইতিহাসের আলোচনার টাইটেল। তো আমি যেহেতু আগেই বলছিলাম যে হাইপোকন্ড্রিয়া যথেষ্ট সময় ধরে পৃথিবীতে আছে, 1700-1800 শতাব্দীর দিকে আপনার হাইপোকন্ড্রিয়ার এক ধরনের পাগলামি ধরা হইতো, একটা ম্যাডনেস ধরা হইতো। আপনার যত হাইপোকন্ড্রিয়া আছে, আপনার কারোর মাঝে যদি হাইপোকন্ড্রিয়া দেখা দিত, সাথে সাথে তাদেরকে কী বলবো, অ্যাসাইলামে বা মেন্টাল অ্যাসাইলাম, পাগলাখানায় পাগলাগারদে পাঠিয়ে দেওয়া হতো। তাদের মধ্যে মানুষের মাঝে কোনো ইটার্নাল ইমব্যালেন্স থাকলে হাইপোকন্ড্রিয়া হইতো। আপনার সিগমান্ড ফ্রয়েড, সাইকোলজিস্ট, বর্তমান পৃথিবী না, মনে করেন যে গত 100-200 বছর যত সাইকোলজিস্ট ছিলেন, তাদের মধ্যে খুবই ফেমাস একজন মানুষ। এবং বর্তমান মডার্ন সাইকোলজি যা আছে, মডার্ন সাইকোলজির অনেক কিছুই উপরেই ওনার অবদান আছে। উনি যথেষ্ট রিসার্চ করে গেছিলেন সাইকোলজি বিষয়ে। তো আপনি 1900 শতাব্দীর শেষের দিকে সিগমান্ড ফ্রয়েড আপনার হাইপোকন্ড্রিয়াকে মানুষের একটা সহজাত প্রবৃত্তি হিসাবে চিহ্নিত করছিলেন। সহজাত প্রবৃত্তি কী? সহজাত প্রবৃত্তি ক্ষুধা লাগলে খাবো, তারপর শরীরে ঘাম হয়ে গেলে, অনেক শরীর থেকে গন্ধ বেরোলে গিয়ে গোসল করবো, সহজাত প্রবৃত্তি। এটা গোসল করার কথা সহজাত প্রবৃত্তি না, কিন্তু ক্ষুধা লাগলে খাবো, এটা হচ্ছে একটা সহজাত প্রবৃত্তি। তো সিগমান্ড ফ্রয়েড এর মতে উনি বলছিলেন যে আপনার হাইপোকন্ড্রিয়া মানুষের এই ইনস্টিংকচুয়াল ড্রাইভ বা সহজাত প্রবৃত্তির কারণে সৃষ্টি হয়ে থাকে। এর সাথে রিপ্রেসড ডিজায়ার্স বা আপনার বিভিন্ন ইচ্ছা আপনি যদি রিপ্রেস করে রাখেন বা নিজের মধ্যে আটকে রাখেন, প্রকাশ করতে না দেন, তার সাথে মিলেশিলা ইনস্টিংকচুয়াল ড্রাইভ কাপলড উইথ রিপ্রেসড ডিজায়ার্স causes hypochondria. Hypochondria is a byproduct of instinctual drives coupled with repressed desires. সব সময় বাংলা বলা ভাই সম্ভব হয় না, ইংরেজি বলতে হয়, ক্ষমা করবেন। কিন্তু বর্তমানে নাওয়াডেজ আপনার হাইপোকন্ড্রিয়ারে একটা কম্বিনেশন অফ নিউরোকেমিস্ট্রি, জেনেটিক্স অ্যান্ড এক্সটার্নাল ইনফ্লুয়েন্স হিসেবে ধরা হয়। মানে হাইপোকন্ড্রিয়াকে বর্তমানে নিউরোকেমিস্ট্রি বা ব্রেন কেমিস্ট্রি, জেনেটিক্স যেহেতু আগেই বলছি, আপনার ডিপ্রেশনের লাইজে ধরে আসা পড়ে আপনার মাঝে জেনেটিক্স এবং এক্সটার্নাল ইনফ্লুয়েন্স বা বহিরাগত প্রভাবক এর উপর, মানে এগুলোর প্রভাব আছে আর কি আপনার হাইপোকন্ড্রিয়া হওয়ার পিছনে। তো চলুন একটু ট্রিটমেন্টের ব্যাপারে ছোটো করে আলোচনা করে ফেলি। আপনার
যেহেতু মেন্টাল ইলনেস এর ডেফিনেশন একটা কনস্ট্যান্ট চেঞ্জিংয়ের মাঝে থাকে, মানে আমরা এখনও মানুষের ব্রেন সম্পর্কে সব জানতে পারি নাই, আমরা আমাদের ব্রেন সম্পর্কে সব জানতে পারি নাই। আমাদের মানব মস্তিষ্ক এখনও আমাদের কাছে একটা খুবই সিক্রেটিভ বিষয়, যেহেতু আমরা এখনও এটার সব রহস্য উদ্ধার করতে পারি নাই, তাই মেন্টাল ইলনেসের ডেফিনেশনও আমরা নির্দিষ্ট করতে পারি নাই। আমরা এখনও মেন্টাল ইলনেস বা মানসিক রোগকে সঠিকভাবে সংজ্ঞায়িত করতে পারি নাই। তার কারণে এই হাইপোকন্ড্রিয়ার যা ট্রিটমেন্ট আছে, হাইপোকন্ড্রিয়া না, সব ধরনের মেন্টাল ইলনেসের যা ট্রিটমেন্ট আছে তা আপনার টাইম টু টাইম ভ্যারি করে বা চেঞ্জ হতে থাকে। আপনার বেশিরভাগ সাইকিয়াট্রিস্টই আপনার হাইপোকন্ড্রিয়াকদেরকে বা হাইপোকন্ড্রিয়া দ্বারা আক্রান্ত মানুষদেরকে অ্যান্টাইডিপ্রেসেন্ট দেয়। তারপর বেশিরভাগ অনেক ক্ষেত্রে সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি প্রোভাইড করে, সাজেস্ট করে। আপনার সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি হচ্ছে অনেকটা ক্যান্সারের কাছে যেমন কিমোথেরাপি, তার মতোই আপনার মানুষের মাঝে যদি বা কারোর মাঝে যদি কোনো আনহেলদি বিহেভিয়ারাল প্যাটার্ন থাকে, মনে করেন পাগলামির কোনো সিমটম থাকে, তখন তাকে সিবিটি দেওয়া হয় আর কি, তার এই আনহেলদি বিহেভিয়ারাল প্যাটার্নগুলো কারেকশনের জন্য। এখন আবার একটু আলোচনা করে নিয়ে একটা বিষয় নিয়ে, তা হচ্ছে ফলস ডাইকটমি। আমার রিসার্চ পেপারে যা এটা টাইটেল করে দেওয়া হয়েছে, ফলস ডাইকটমি কি? ডাইকটমি শব্দটার অর্থ হয়েছে দ্বিবিভাজন। ফলস অর্থ আমরা জানি যে মিথ্যা, তো ফলস ডাইকটমি মিথ্যা দ্বিবিভাজন না, বা দ্বৈতত্ব ধরতে পারেন, মিথ্যা দ্বৈতত্ব, হিপোক্রেসি আর কি। যেহেতু আপনার হাইপোকন্ড্রিয়ার যে সাবজেক্টিভ নেচার এবং বর্তমান দুনিয়ার এই জটিল দুনিয়ার মাঝে যে অনেক ভেরিয়েবল আছে, আপনার এইগুলো আছে না, এই সমস্যাটার, এই হাইপোকন্ড্রিয়ারে নামক সমস্যাটাকে আপনার ফিক্স করা বা সঠিক করার থেকে অনেক ডিফিকাল্ট করে দেয়, অনেক কঠিন করে দেয়। আপনার এ ব্যাপারে যা বলা যেতে পারে তা হচ্ছে যে হয়তোবা মেন্টাল ইলনেস বা মানসিক রোগ যা আছে, আমরা মেন্টাল ইলনেসকে আপনার ফিজিক্যাল ইলনেসের মতন একটা কী করি, কিওর করার চেষ্টা করি। আপনার একটা ট্রেডিশনাল ওয়ে যা আছে ইলনেস কিওর করার, আপনার দ্য ট্রেডিশনাল ওয়ে অফ কিওরিং ইলনেস ইজ মেইনলি ফর ফিজিক্যাল ইলনেস আর কি। আমরা মেন্টাল ইলনেসকেও এই ট্রেডিশনাল ওয়েতেই ট্রিট করার চেষ্টা করি, কিন্তু হয়তোবা মেন্টাল ইলনেসকে ট্রেডিশনাল ওয়েতে ট্রিট করার মতো না। মেন্টাল ইলনেস হয়তো বা ট্রেডিশনাল ওয়ে থেকে আরও কঠিন কিছু, যেহেতু আমরা আমাদের মস্তিষ্কের সব রহস্য উদ্ধার করতে পারি নাই, তাই আমরা এখনও ঠিক করে বলতে পারতেছি না যে এটা কি কঠিন কিনা। কিন্তু আপাতত অনেকের মতে এবং আমার নিজস্ব মতামত থেকে, এবং আমি যেহেতু বিশেষজ্ঞ না, এবং অনেক বিশেষজ্ঞদেরই মতে, যে মেন্টাল ইলনেস ইজ মোর ডেঞ্জারাস দেন ফিজিক্যাল ইলনেস। তো যেহেতু এগুলো কিওর করা এত কঠিন, বা যেগুলোর জন্য ট্রিটমেন্ট, যেসব মেন্টাল ইলনেসের জন্য ট্রিটমেন্ট আছে এবং সেগুলো সম্পূর্ণ না, তো কিভাবে আপনার এই বর্তমানের জন্য আপাতত আমরা এই মেন্টাল ইলনেস নিয়ে বেঁচে থাকতে পারি, আপনারা এগুলোর সিমটম সম্পর্কে অ্যাওয়্যার হতে পারি, যে হ্যাঁ এই সিমটমগুলো থাকলে এই রোগটা হতে পারে, এই সমস্যাটা থাকতে পারে। তো আমরা যদি সিমটমগুলো জানতে পারি, আপনারা যদি অ্যাওয়্যার থাকি এই বিষয়গুলো নিয়ে, তো আমরা মানুষের মাঝে এগুলো চিহ্নিত করতে পারবো। কাউকে যদি আমাদের পরিচিত মানুষ যদি এগুলার মাঝে যদি আমরা এই সিমটমগুলো দানা বাঁধতে দেখতে শুরু করি, আমরা তাদেরকে হেল্প করতে পারবো, তাদেরকে সাপোর্ট করতে পারবো মেন্টালি। নিজের মাঝে যদি দেখা দেওয়া শুরু করে, আমরা চিহ্নিত করতে পারবো, আমরা সেলফ ট্রিটমেন্ট করতে পারবো, নিজেকে নিজে সঠিক করতে পারবো, কারেক্ট করতে পারবো। অ্যান্ড এসবগুলো করতে হবে একটা এন্ডিউরিং আনসার্টেনিটি নিয়ে, মানে ঠিক ঠিকানা নাই কখন কার হয়ে যায়, উই আর নট সার্টেন। তো এই বলে আমি আমার এই ছোট্ট রিসার্চ পেপার উপস্থাপন করলাম হাইপোকন্ড্রিয়া নিয়ে। আশা করি হয়তো আপনারা হাইপোকন্ড্রিয়া সম্পর্কে একটা যথেষ্ট ধারণা পেয়ে ফেলছেন। এখন যা প্রমিস করছিলাম প্রথম দিক দিয়ে এপিসোডের, তা হচ্ছে কিছু স্টোরিজ। হ্যাঁ, আমি হয়তো বা কিছুটা হাইপোকন্ড্রিয়াক না, বা যদি হইয়াও থাকি আমি শিওর না, আমার মতো আমি না, কনসিয়াসলি আমি জানি যে আমি একটা হাইপোকন্ড্রিয়াক না।
তারপরও কিছু স্টোরি আছে যেগুলো অনেকটা আমি এই বিষয়ে রিসার্চ করতে গিয়ে আমার মাথায় আসছে যে হ্যাঁ, আরে এই টাইমগুলো তো মানে আপনার এই রোগটার সাথে মিলায়, এই ডিসঅর্ডারটার সাথে মিলায়। তো আমি আমার ছোটোকাল থেকে একটা বলি সবার আগে, তা হচ্ছে আমি যখন ছোটো ছিলাম, কী বলবো, বাচ্চা ছিলাম, কেড ছিলাম, মানে আই ওয়াজ এ কেড, আই ওয়াজ ভেরি স্কিনি, বা খুবই চিকন ছিলাম আমি। এবং আমাকে মনে করেন কী বলবো, পিক করা হতো আমাকে, বা আমি চিকন হওয়ার জন্য আমাকে ভেঙানো হতো আর কি অনেকটা ধরতে গেলে। এবং আমি মনে করেন আমার স্বাস্থ্য ছিলই না আর কি, আমি স্বাস্থ্যবান বলবো না, আমার স্বাস্থ্য ছিলই না একবারে বলতে গেলে। বাঁচতাম আর কি কোনো মতো, হয়তো বা আপনার খাওয়া দাওয়া ঠিক মতো করতাম না, আপনার পানিও ঠিকভাবে পান করতাম না। আমি যদি মনে করেন যদি দিনে সারাদিনে কষ্ট করে আমার তিন বেলা ভাত খাওয়ানো হতো, ওই 3 গ্লাস পানিও খাইতাম না, 3 চুমুক পানি খাইতাম হয়তো বা। তো অনেক পানিও কম পান করতাম, মানে স্বাস্থ্য মেনটেন করার মতো কিছুই করতাম না। জোর করে যাই মেনটেন করা হইতো না, করানো হইতো জোর করে আপনার। তো স্কিনি হওয়ার জন্য যেহেতু আমার পিক করা হইতো, তখন অনেক মানুষই আমার বলতো আর কি যে তুমি এত চিকন, এখন হয়তো বা দিন কাটায় ফেলতেছো, কিন্তু বড় হইলে অনেক তুমি রোগের সম্মুখীন হইবা, তুমি এত রোগা, তোমার সহজে মানুষ মারতে পারবো, হ্যাঁ তোমার থেকে জিনিসপত্র চুরি করে নিয়ে চলে যাব, তুমি শহরে কে বাঁচবা কীভাবে, তুমি এত অলস, তুমি হোস্টেলে কীভাবে থাকবা, তুমি কলেজ পাস করে বা এসএসসি পাস করে বাইরে গিয়ে কীভাবে পড়াশোনা করবা, অ্যান্ড অল দোজ আদার স্টাফ, যা যা আছে আর কি। রোগা মানুষটা যা শোনানো হয় আর কি, রোগা মানুষকে বা রোগা মানুষের ফ্যামিলিকে। তো আমি যেহেতু কী বলবো, এই 4 থেকে 6 বছরের বাচ্চা ছিলাম, আর এত কিছু বুঝতামও না। তো আমার উপরে এগুলো এত একটা এফেক্ট না করলেও যথেষ্ট এফেক্ট করছিল আমার প্যারেন্টসকে, স্পেশালি আমার মাকে, আমার আম্মুকে। আমি হাইপোকন্ড্রিয়াক না হইলেও উনি হাইপোকন্ড্রিয়াক হয়ে গেছিলেন, নিজের নিয়ে না, ওনার ছেলের নিয়ে। জোর করে হইলেও, মায়েরা ধরে হইলেও, ওই যে বললাম না, আমার যা স্বাস্থ্য মেনটেন করানো হয়তো তা উনি করতেন, এই খাওয়াইতেন আপনার এই তরকারি ওই তরকারি, ঝাল, মাছ, যা আছে আর কি স্বাস্থ্য মেনটেন করানোর মতো। এইখানে একটা ছোট্ট জিনিস হচ্ছে, আমি ছোটো থাকতে ঝাল খাইতাম না, একবারে ঝালকে প্রিফার করতাম না। আমি ঝাল খাবার থেকে সবসময় দূরে থাকতাম। তো আমাকে ছোটো থাকতে একটা কথা শোনাতে হয়েছে যে আমাদের তখনকার হাই স্কুলের যে হেডমাস্টার ছিলেন, তো আমার স্টোরিটা শোনাইতো আর কি, যে আমাদের তখনকার হাই স্কুলের হেডমাস্টার ছিলেন খলিল স্যার। তো ওই খলিল স্যার আমাকে স্টোরিটা শোনাইতো এমনভাবে যে খলিল স্যারের মেয়ে ছোটো থাকতে অনেক ঝাল খাইতো না, তারপর ওর যখন 10 বছর বয়স হয় তখন চোখের জ্যোতি হারাই ফেলে, চোখের জ্যোতি কমে যায়, তারপর চশমা পড়তে হয়, চশমা পড়া শুরু করতে হয়। ডাক্তার ওকে বলে যে ও ঝাল খায় নাই দেখা ওর চশমা পড়তে হয়েছে। এবং তখন আমি চশমারে খুবই অপছন্দ করতাম, আমার চশমা পরা মানুষ থেকেও দূরে থাকতাম। আমার বাসায় এত একটা চশমা পরা মানুষ ছিল না। আমার দাদা দাদি তাদের খুবই কম, কী বলবো, যথেষ্ট বুড়ো হবার পরই চশমা পরা লাগছে, এবং চশমা পরা মানুষের পরিমাণও আমার ফ্যামিলিতে নাই বলতে গেলে। তো যেহেতু আমি চশমা এত অপছন্দ করতাম, তাই আমি অনেক ঝাল খাওয়া শুরু করি। এই কাহিনীর আমার শোনানো হওয়ার পর থেকে এবং এখন পর্যন্ত ওই স্বভাবটা আমার মাঝে রয়ে গেছে। আমি এখনও যথেষ্ট ঝাল খাই সব কিছুতেই। আমার মা আমার যাই জোর করে খাওয়াইতেন, উনি আমার এনে হাইপোকন্ড্রিয়াক হয়ে গেছিলেন আর কি। যে এই স্বাস্থ্য মেনটেন করা হইতো ওনার কারণেই করতাম, উনিই করাইতেন। তারপর বড় হবার পর হয়তো বা এই কয়েকটা জিনিস আমার মাঝে বেশি দেখা গেছে, কিন্তু ছোটোকালের এটা মনে আসতেছে। বড় হবার পর গত 10 বছরে আর কি হয়েছে হয়তো বা এত একটা খেয়াল নাই, কিন্তু রিসেন্ট একটা আছে যেটা আমি বলতে পারি। ওটা হয়েছে আমার এসএসসি পরীক্ষার সময়, এবছর 2020 সালের ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষার সময় আমার মনে হচ্ছে সর্বশেষ পরীক্ষা ছিল বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো বাংলাদেশ ও বিশ্ব পরীক্ষা চলাকালীন লিখিত পরীক্ষা যখন চলে, তখন পরীক্ষার কোয়েশ্চেন একটু টাফই ছিল, একটু না যথেষ্ট টাফ ছিল। পরীক্ষা চলাকালীন কোয়েশ্চেন যথেষ্ট টাফ হবার কারণে লেখার উপর ছিলাম আমি আর কি, যথেষ্ট আর অন্যদিকে ফোকাস করতে চাইতেছিলাম না। লেখার পর লেখা একটার পর একটা প্রশ্ন আনসার করে যেতেছিলাম। আশা করি যে পরীক্ষাটা হয়তো বা ভালো হয়। পরীক্ষা যথেষ্ট ভালোই হয়েছিল। তো এই
পরীক্ষা ভালো করতে গিয়ে সেটা আমার পরীক্ষার প্রায় 1 ঘন্টা হবার পর, যেহেতু প্রথম আধা ঘন্টা নৈবিত্তিক এবং পরে আধা ঘন্টা লিখা শুরু করে দেওয়া হয়, এই 1 ঘন্টা যাওয়ার পর আমার প্রস্রাব ধরে যায়। হ্যাঁ, ইয়েস, আই ওয়ান্টেড টু পি, কিন্তু আমার পরীক্ষা পি করতে গেলে তো কমসে কম 2-3 মিনিটের ব্যাপার। 2-3 মিনিট চলে গেলে পরীক্ষার প্রশ্ন কীভাবে লিখবো? রিভিউস দেওয়ার টাইম পাই না, পরীক্ষার প্রশ্ন পড়ে ভালোভাবে টাইম পাই না, লিখবো কীভাবে? এখন আমি কাউকে রেকমেন্ড করি না এটা করতে, কারণ প্রস্রাব করা যথেষ্ট ইম্পর্ট্যান্ট তোমার শরীরের স্বাস্থ্যের জন্য, ঠিকের জন্য, লং টার্ম স্বাস্থ্যের জন্য, তোমার লং টার্ম জীবনে এগুলো খুবই এফেক্ট পড়বে। শর্ট টার্মে তুমি হয়তো বা 2 ঘন্টা প্রস্রাব আটকে রাখতে পারবা, শর্ট টার্মে তুমি খুশি হইয়া পরীক্ষা দিয়ে ফেলতে পারবা, কিন্তু লং টার্মে এগুলো অনেক ক্ষতি করবে। তোমার ব্লাডার কী বলবো, ক্ষয় হতে শুরু করবে। তুমি আগে 2 ঘন্টা প্রস্রাব আটকে রাখতে হলে এরপরে কয়েকদিন পরে দেখবা আধা ঘন্টাও পারো না। তো হ্যাঁ, এগুলো কাউকে রেকমেন্ড করি না, কিন্তু আমি এই ভুলটা করছি। আমি ওই 1 ঘন্টা থেকে শুরু করে পরীক্ষার সর্বশেষ 3 ঘন্টা পর্যন্ত প্রস্রাব আটকে রাখছি। প্রায় বলতে পারেন 2 ঘন্টা 10 মিনিটের মতো, কারণ পরীক্ষা দেওয়ার পর বেরোতে সেন্টার থেকে 10 মিনিটের মতো লাগে। তো প্রায় 2 ঘন্টা 10 মিনিট আমি প্রস্রাব আটকে রাখছি, আমি আমার পি আটকে রাখছি। এবং যার কারণে ওই দিন আমার বাসায় আসার পর ফ্রেশ ট্রেশ হবার পর আমার কী বলবো, আমার বাম সাইডের কিডনিটা অনেকটা ব্যথা করতেছিল কেন জানি। তো আমি এটা আমার ফ্যামিলি সবার এত একটা জানাইও নাই, এই প্রথম এই ব্যাপারে কথা বলতেছি। আমি তখন আমার মাঝে একটা কেমন একটা ভয় সৃষ্টি হয়ে গেছে, তা হয়েছে যে আমার বাম সাইডের কিডনি ফেল করবো, আমার বাম সাইডের কিডনি নষ্ট হয়ে যাবো। এবং এই ভয়টা মেবি প্রায় 2-3 সপ্তাহের মতো ছিল, অনেকটা এখনও আছে। আমার এখনও মাঝে মাঝে মনে হয় আমার কিডনি এটা নষ্ট হয়ে গেছে একদিনের প্রস্রাব বা পি আটকে রাখার কারণে। আপনাদের কাছে আপনাদের কাছে হাসির মনে হতে পারে, কিন্তু হ্যাঁ, আমার কাছে জিনিসটা অনেকটা ভয়ানক ছিল। একটা সপ্তাহ তো আমি অনেক কনস্ট্যান্ট স্টেট অফ ফিয়ারে ছিলাম যে কি না কি হয়ে গেল। তো আমি হাইপোকন্ড্রিয়াক হয়ে গেছিলাম এই ভাববে যে আমার কিডনি নষ্ট হয়ে গেছে। এবং শেষ সপ্তাহের দিকে, মানে 3 সপ্তাহ তো বললাম, প্রায় অনেক ভয় ছিলাম। তো শেষের সপ্তাহটার দিকে আমার মাঝে আরেকটা ভয় এই শুরু হয়েছিল, ওটা হয়েছে হ্যাঁ, আমার ডায়াবেটিস হয়ে গেছে, আমি অতিরিক্ত প্রস্রাব করতেছি কেন। ওই সময়টাতে আমার জ্বর ছিল, আমার সেই 3 সপ্তাহের ভয়ের মাঝে শেষ সপ্তাহে আমার অনেক জ্বর ছিল। অসুস্থ হলে আমি যথেষ্ট পানি খাই, অনেক পানি খাই, এবং অনেক পানি খাওয়া থেকে ধরে শুরু করে যথেষ্ট বারবার যখন প্রস্রাব করতেছিলাম তখন যোগ করে সেটা আমার এক ভাই আর কি বলছিল যে তুমি এত প্রস্রাব করতেছো, তোমাকে ডায়াবেটিস হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমি পারলে ডায়াবেটিস চেক আপও করাইলাম হইলে, কিন্তু এটা তাহলে হয়তো আমার ভয় আরও বাড়াই দিল হইলে, করাই নেই। তো এই হচ্ছে কি বলবো, আমার ছোটোকালের একটা হাইপোকন্ড্রিয়া নিয়ে স্টোরি, আর যেটা করছে আমার মার নিয়ে, আর মার সাথে আমার নিয়ে, অ্যান্ড বর্তমান রিসেন্ট মেমোরির একটা স্টোরি। এই এপিসোড রেকর্ড করার 1 মাস আগের স্টোরি বলতে পারেন, অনেক ফ্রেশ নিউ স্টোরি, এবং এর আগে কোনোখানে শেয়ার করা হয় নাই। এই সারা এপিসোড শুনে সেরা পর্যন্ত সব শুনে সেরা যদি আপনি কোনো শিক্ষা নিতে চান, আমি বলবো আর হাইপোকন্ড্রিয়া নিয়ে চিন্তা করেন বা না করেন, ভাই আপনার পেশার প্রতি একটু লক্ষ্য করেন দয়া করে। হ্যাঁ, পিং নিয়ে একটু কী বলবো, একটু অ্যাওয়্যার হন। যখন আসে সাথে সাথে টয়লেটে চলে যান, নিজেরা ফ্রি করেন এর থেকে, খুবই খুশি হইব। আপনার শরীর আপনাকে ধন্যবাদ জানাইব, আপনার মন আপনার ধন্যবাদ জানাইব। এটা সত্যি বিষয়টা। আপনি চাইলে দেখতে পারেন যে আপনি যদি যথেষ্ট সময় পর্যন্ত, অনেক সময় পর্যন্ত আপনার পি বা পেস বা প্রস্রাব আটকে রাখেন, আপনার ব্লাডার ক্ষয় হতে শুরু করে, এবং যা লং টার্মে আপনার জন্য খুবই ক্ষতির হতে পারে। আপনার 3 ঘন্টার পরীক্ষার জন্য হয়তো বা পি আটকে রাখছেন 2 ঘন্টা, আপনার বড় হয়ে আসলে হয়তো বা আপনার পরীক্ষা 5 ঘন্টার পরীক্ষা হয় নাকি কোন ভার্সিটিতে, না কোনো ভার্সিটিতে। তারপর বড় বড় মিটিং হয়, ওগুলোতে কী করবেন ভাই? মিটিংয়ের মাঝেই বলবেন বস এগারো পি। তো ব্লাডার কম বয়সে ব্লাডারটারে ক্ষয় করেন না, ব্লাডারটা স্বাস্থ্য ঠিক রাখেন, ব্লাডারের স্বাস্থ্যের প্রতি খেয়াল হন। ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞাসা করে নেন যে কীভাবে ব্লাডারের স্বাস্থ্য ঠিক রাখা যায়, কীভাবে ব্লাডারকে সুস্থ রাখা যায়। ব্লাডারও খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট আপনার বডির, খুবই ইম্পর্ট্যান্ট পার্ট, কারণ এটা আপনি ডেইলি ব্যবহার করেন। সবগুলো পার্টে ডেইলি ব্যবহার করেন, বাট এটারে খুবই ব্যবহার করা হয়, দৈনিক যথেষ্ট ব্যবহার করে এটারে। তো
যদি যদি একটা শিক্ষা নিতে চান তা হয়েছে যে যখন পি আসে, যখন পেস করতে হইব, যখন প্রস্রাব করতে হইব, ভাই go and locate a toilet and just shit out. And look টয়লেট লোকেট করে দিলাম। আমার মনে হলো আমি কোথায় জানি পড়ছিলাম, আমি জানি না, তা হয়েছে যে আপনার ব্ল্যাডারে এসে সেটা প্রস্রাব জমা থাকে, পেস জমা থাকে, আপনি নিজেও টের পাবেন না, কিন্তু যখন আপনার ব্রেন মনে করে যে হ্যাঁ আপনার পরিবেশ সুটেবল আছে, আপনার সাবকনশিয়াস যেহেতু ব্ল্যাডার কন্ট্রোল করে, কনসিয়াসলি আপনি কন্ট্রোল করেন না, আপনার সাবকনশিয়াস যখন ঠিক করবে যে হ্যাঁ পরিবেশ সুটেবল আছে করার মতো, আপনার সিগন্যাল পাঠাবে এবং আপনার কনসিয়াসনেস, এবং আপনি আর্জটা পাবেন যে হ্যাঁ প্রস্রাব করতে হবে। তো আমার সাবকনশিয়াস মতে আমার পরীক্ষা চলাকালীন আমি যদি 3 মিনিট লাগাই গিয়ে প্রস্রাব করে আসতাম, তা হয়তো আমার কোনো এফেক্ট পড়লো নইলে আমার সাবকনশিয়াসের মতে, আমার কনসিয়াসলি আমি এফেক্ট পড়লো হইলে, কনসিয়াসনেস কইছে এফেক্ট পড়বো, সাবকনশিয়াস কইছে এফেক্ট করবো না। তো তাই বিষয়টা হয়েছে এমন আর কি। এবং সাবকনশিয়াস ঠিকই বলবো না 100% রাইট অলওয়েজ, সাবকনশিয়াস ভুল করতে পারে। এই যে হাইপোকন্ড্রিয়া নিয়ে এতক্ষণ কি বললাম, হাইপোকন্ড্রিয়া কনসিয়াস একটা ডিসঅর্ডার, কিন্তু হ্যাঁ সাবকনশিয়াসের ওটার উপর আছে। সাবকনশিয়াসলি তো সেন্সেশনাল নিউজ তো আপনার সাবকনশিয়াসকেই এফেক্ট করে মূলত। তাই দয়া করে আপনার ব্রেন আপনার যথেষ্ট ভালো বোঝে, তো যখন আর্জ আসা মানে যে হ্যাঁ আপনার ব্রেনের মধ্যে যে আশেপাশে জায়গা আছে করা যাইব, যান, এটাই বলব। এপিসোডটা অনেকটা হাস্যকর হয়ে গেছে, কতটা নিয়ে কথা বলছি, পেস নিয়ে কথা বলছি, তারপর হাইপোকন্ড্রিয়া নিয়ে একটা মেন্টাল ডিসঅর্ডার নিয়ে কথা বলছি, আমার কিছু স্টোরি শেয়ার করলাম। মেন্টাল ডিসঅর্ডারটা অনেকটা ভয়ানক, হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে অনেক ভয়ানক হয়ে যেতে পারে, কিন্তু আমার স্টোরিগুলো হয়তো হাস্যকর ছিল এই পুরোটার মধ্যে, আর এই পেস নিয়ে এই আলোচনাটা। তো অনেকদিন পরে এই টাইপের একটা এপিসোড করলাম, করতে গিয়ে ভালোই লাগছে, রিসার্চটাও যত মজাই লাগছে। থ্যাংকস টু গার্ডিয়ান, সব ক্রেডিট গার্ডিয়ান প্রজেক্ট, theguardian.com-কে। আমার তাদের এই আর্টিকেলটা থেকে আমি সাহায্য নিয়েছি, আমার আর্টিকেলটা ডেসক্রিপশন বক্সে দেওয়া হবে। অ্যান্ড ইয়েস, এইগুলো দিয়েই আমি আজকের এই সপ্তাহের এপিসোডটা শেষ করতে চাইতেছিলাম। এই এপিসোডটা আমার বের করার অনেকটা ইচ্ছা ছিল, আমি অনেক অলস ফিল করতেছিলাম আমার মতে, না আমার নিজের যা লাগতেছিল আর কি, যে আমার সোমবারের আনাটা ঠিক হয় নাই, বৃহস্পতিবারই ভালো ছিল। অথবা আমি যে হঠাৎ করে চেঞ্জ করছি, আমার যদি কোনো উইকলি লিসনার থাকতো তারা হয়তো অসুবিধা হয়ে যাবে যে বৃহস্পতিবার না এপিসোড আবার হঠাৎ করে সোমবারে দিয়ে দিছে। তাই আমি চাইতেছিলাম যে একটা এপিসোড যেহেতু সোমবারে করে ফেলছে, আবার বৃহস্পতিবার চলে যাবো, কারণ স্কেজুল ছিল যে সোমবার হবে আমি কেন্দ্রিক এপিসোড, আর বৃহস্পতিবার হবে গেস্ট নিয়ে আসার চেষ্টা করব, আর নাহলে বৃহস্পতিবার কোনো এপিসোডই হবে না। তো যেহেতু এবার সোমবারে আমি একটা রিসার্চ বেসড এপিসোড করে ফেলছি, যে আর বৃহস্পতিবার গত সপ্তাহে কোনো এপিসোড আসে নাই, তাই আজকের এপিসোড যেহেতু এতটা আমি কেন্দ্রিক ছিল না, আমার স্টোরি ছিল বাট আমি কেন্দ্রিক ছিল না। হ্যাঁ, আমার নার্সিসিজম, আমার মাঝে যেই নার্সিসিস্টটা আছে, আমাদের সবার মাঝেই আছে, আমার মাঝে একলা না, আমার মাঝেরটা হয়তো একটু বেশি, তো ওটার খুশি হয় নাই, তো ওটার খুশি করার জন্য বৃহস্পতিবারে ওটা আমার টেক ওভার করবো। বৃহস্পতিবারে আপনার একটা আমি কেন্দ্রিক এপিসোড পাবেন, যদিও কেউ আমার নিয়ে ইন্টারেস্টেড হন। ওই এপিসোডে থাকবে গেমিং কর্নার, ওই এপিসোডে থাকবে স্টোরিজ, তারপর ব্লা 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 আর যা যা থাকে আর কি, অন্য একটা টপিক নিয়ে হয়তো বা নর্মাল একটা টপিক নিয়ে হয়তো বা আলোচনা হবে। আর এই এপিসোড শেষ করতে চাইতেছি আমি একটা কোভিড-19 আপডেট দিয়ে। তা হয়েছে আমার জানা মতো সর্বশেষ বাংলাদেশে এ পর্যন্ত মারা গেছে 90 জন, আক্রান্ত হয়েছে 2400-র উপর। এই এক্স্যাক্ট নাম্বারটা জানি না, কিন্তু সর্বশেষ খবর হয়েছে এটাই আমি যা জানি। এটা হচ্ছে রেকর্ডিংয়ের গতকালকার আগের খবর, আপনাদের কাছে এটা রবিবারের খবর আর কি, সোমবারে আপনার এপিসোডটা পাবেন, ওটা হচ্ছে আগের দিন রবিবারের খবর। অ্যান্ড ইয়েস, আপনাদেরকে ধন্যবাদ এই পর্যন্ত শোনার জন্য। এই পর্যন্ত যারা যারা শুনছেন তাদেরকে আরও আবার ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক আছে,
www.anchor.fm/the abp/message ওটাতে ক্লিক করে আপনারা একটা ওয়েবসাইটে চলে যাবেন, যেখানে আপনারা একটা ভয়েস মেসেজ পাঠাতে পারবেন, আমাকে অ্যানোনিমাসলি পাঠাতে পারবেন চাইলে, বা নামটা আমি শুদ্ধ পাঠাতে পারবেন। যদি কোনো ভয়েস মেসেজ পাঠান আমি খুশি হব। আমি মনে করব যে আপনি পুরোটা এপিসোড শুনছেন। পুরোটা এপিসোডে যদি আমার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, আপনারা ভয়েস মেসেজ করে আমাকে পাঠাতে পারবেন, বা আমার সোশ্যাল মিডিয়া আছে, আমার এই পডকাস্টের সোশ্যাল মিডিয়া আছে, এগুলোতে আমাকে চাইলে কন্ট্যাক্ট করতে পারবেন। ফেসবুক পেজ আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, সবগুলোতে অনেকটা অ্যাক্টিভ আছি। পাঠিয়ে দিবেন যে হ্যাঁ তুমি এখানে ভুল করছো, ভুল হয়ে থাকলে ক্ষমা করে দেবেন। যদি আমি নিজস্বভাবে কোনো ভুল করে থাকি, অনেক তাড়াতাড়ি কথা বলে থাকি, অতিরিক্ত অনাকাঙ্ক্ষিত আওয়াজ করে থাকি, এডিটিং ঠিক করে না করি, অতিরিক্ত আনওয়ান্টেড সাউন্ড থাকে, ক্ষমা করে দেবেন দয়া করে। আমি চেষ্টা করবো এরপর থেকে যাতে তা না হয়। আমি ছিলাম আশরাফুজ্জামান অপূর্ব। আমি সুস্থ আছি। আমি দোয়া করি আপনারাও সুস্থ থাকেন। টেক কেয়ার অ্যান্ড সি ইয়া।